আমার নাম জুয়েল। জুহেল সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদের একটা শর্ত আছে। কি বলেন? যদি আপনি টাকা সঠিক সময়ে না দেন তাহলে আমরা কোম্পানি দখলের পাশাপাশি আপনাকেও প্রতারণার মামলায় জেলে পাঠাবো। ওকে, আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামে স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলাম। পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখছিলাম, ফ্যামিলির সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে যে শিক্ষা পড়া ছেলেটা কিভাবে এত কিছু লেখে। যাই হোক, ওইদিকে নজর দেওয়া দরকার নেই। সাক্ষী হিসাবে দাদু আর প্রেমার আপু সাইন করলো। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর ব্যাংকের লোকেরা চলে গেল। দাদু, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে আছে। ওই, তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি? তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে। সেটা আপনার না জানলেও চলবে। খুব বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজের নামে করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবনেও এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন, যথেষ্ট পাওয়া যায় না। আমি আর ওটা পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছু করতে হবে, না হলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি বিমার এগুলো মাথায় রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদু রুমে গেলাম। আসছিস? দাদু। বল কি কথা? দাদু, আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে দিয়ে দেন। কিভাবে দেব? ও আবারও ইংল্যান্ডে চলে যাবে। দাদু, বাপ দাদার ভিটে বাড়ির চেয়েও কি ইংল্যান্ড যাওয়া বেশি জরুরি? কি করব, ও তো প্রেমার বিয়ের জন্যই আসছিল। দাদু, উনি আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতে পারছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো তাহলেও কিছু একটা করতে পারবি। দাদু, আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। কি? দাদু, আমি আপনাকে বলেছিলাম যে আমি পড়ালেখা করিনি, কিন্তু দাদু আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি আর প্রেমার কলেজে পড়ি। দাদু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু আগে বললে হয়তো আপনি আমাকে ড্রাইভার চাকরিটা দিতেন না, তাই আগে বলিনি। দাদু, আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথাটা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললে সমস্যা কোথায়? না দাদু, প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন এন্ড ওনাকে সবকিছু বুঝিয়ে দেবেন। আমি নিচে গাড়ি নিয়ে আছি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো। ওনাদের নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সবকিছু বুঝিয়ে দিলাম। উনিও আর না করেননি। তারপর অফিসে নিয়ে গিয়ে সবার সাথে স্যারকে পরিচয় করিয়ে দিলেন এন্ড উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকে একটা ডেস্কে বসিয়ে দিলেন, বললেন আজ থেকে এখানে তুই বসবি। এরপর আমরা বাসায় চলে আসলাম। দুপুর 2টোর সময় প্রেমা আমাকে কল দেয়। ওই, কই রে তুই? এই তো বাসায়। সারাদিন বাসায় কি করিস? তাড়াতাড়ি কলেজে আয়, আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আমি আবারও গাড়ি নিয়ে কলেজের মধ্যে গেলাম। দেখলাম প্রেমার বান্ধবীরা সবাই ওখানে আছে। আমি যাওয়ার পর ওনাদের সালাম দিলাম। ওনারাও অনেক মশকরা করল আমার সাথে। তারপর আমি প্রেমার একটা হাত ধরে বললাম চলো। সাথে সাথেই প্রেম আমাকে ওদের সামনে একটা থাপ্পড় দিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ড্রাইভারের মতো থাকবি। আমি কালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেমার বান্ধবীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার অবস্থা শেষ। কিছু না বলে গাড়িতে চলে আসলাম। প্রেমা এসে গাড়িতে বসলো। তারপর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রুমে এসে দেখি প্রেমা শুয়ে আছে। তাই ওখানে আর না থেকে আমি আবার নিচের আগে সে জায়গায় চলে গেলাম। বিকেলে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় কে একজন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি প্রেমা। আজকে নাকি বাবাকে অফিসের বস বানাইছে। তোকেও নাকি একটা ডেস্ক দিয়েছে। আপনাকে কে বলল? যেই বলুক সেটা তোর না জানলেও চলবে। এই, তুই অফিসের কি বুঝবি?
ভালো করে তো পড়তেও পারবি না। তুই ডেস্ক নিলি কেন? আমি নিইনি, দাদু আমাকে দিয়েছে। দাদু বলল আর তুই রাজি হয়ে গেলি? এই দাদুই তোকে মাথায় তুলেছে, শালা ছোট লোক কোথাকার। প্রেমা হন হন করে চলে গেল। আমি কিছু না বলে ফুল গাছে পানি দিতে লাগলাম। মনে মনে বললাম, ফকিনীর দাদুর জন্য ভালো আছিস, না হলে কোথায় যেত তোরা তো চড়বি, আল্লাহ ভালো জানে। এখনো কোম্পানি ধরে রাখতে পারবি কিনা আল্লাহ জানে, না হলে কোথায় যাবে তোর এই লাক্সারিয়াস লাইফ, পথে বসতে হবে সবাইকে। যাই হোক, পানি দেওয়া শেষ করে আমি রুমের মধ্যে চলে গেলাম। শানিকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললাম, তারপর দাদু রুমে গেলাম। দাদু আসবো? আয়। কি ব্যাপার দাদু, আজ এই সময় শুয়ে আছেন যে? এমনি। দাদু শরীর খারাপ লাগছে নাকি? না, এমনি শুয়ে আছি। প্রেমা কোথায়? মনে হয় রুমে আছে। তোর সাথে ছিল না? না দাদু, আমি কাছে পানি দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা কেটে দিল। কারো রুমে ঢোকার আগে পারমিশন লাগে সেটাও জানিস না? রুমে ঢুকবো, এখানে পারমিশনের কি আছে? আর এই রুমটা তো অন্য কারণ নয়, আমার তো থাকার অধিকার আছে। কি? আর একটা কথা বললে লাথি দিয়ে বের করে দেব, ছোট লোক একটা। আমি কিছু বলতে যাব, এখন সময় দেখি দাদু কল দিয়েছে। একটু আমার রুমে আয়। আমি দাদু রুমে গেলাম। আমার মাথার পাশে বস। দাদু আপনি ঠিক আছেন? ঠিক আছি। তুই কোরআন তেলাওয়াত করতে পারিস? জি দাদু পারি, কিন্তু হঠাৎ তেলাওয়াত করা। আমি আর কিছু না বলে সুরায় ইয়াসিন তিলাওয়াত করলাম। দেখলাম দাদু আস্তে আস্তে ঘুমাতে শুরু করলো। এরপর সারা রহমান তিলাওয়াত করলাম। দেখলাম দাদু ঘুমিয়ে গেছে। আমি দাদুর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। ভাবতে লাগলাম, আব্বা আমার পরে এই মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপকার বলে বোঝানো যাবে না। প্রথমে ড্রাইভার, তারপর নাচ জামাই, আবার অফিস সহকারী। আমার মনে হয় না অন্য কেউ আমার জন্য এতটা স্যাক্রিফাইস করবে। আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রেমাও ঘুমিয়ে গেছে। চেহারা দিকে তাকালে মনে হবে আজ তো একটা বাচ্চা, কিছুই জানে না। ড্রিম লাইটের আলোয় একটু বেশি সুন্দর লাগছে। বেশি না তাকিয়ে আমি সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো চিল্লাচিল্লি শুনে আমার ঘুম ভাঙলো। বুঝতে পারলাম দাদু রুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি দাদু রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে এসে দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার চারপাশ ঘুরছে। দেখলাম প্রেমা দাদুকে জড়িয়ে ধরে কান্না করছে। বুঝতে আর বাকি রইল না দাদু আর আমাদের মাঝে নেই। আমার পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসলো। প্রেমার আব্বু আম্মু সবাই কান্নায় ভেঙে পড়েছে। প্রেমা এক পর্যায়ে জ্ঞান হারায়। ওকে কোলে করে নিয়ে রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে যেন পুরো এলাকায় খবর হয়ে গেছে। আশেপাশে সবাই আসতে লাগলো। একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যে যেন সব ওলট পালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসের কাজ করছি, আর আজকে দাদু চোখ দিয়ে অনর্বরত পানি ঝরতে লাগলো। জোহরের নামাজের পর দাদু জানাজা শেষ হলো। দাদুকে মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি কবরের পাশে বসে রইলাম। কিভাবে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দেব? সে যদি জ্ঞান ফিরে থাকে, তার দাদুকে আমি মাটি চাপা দিয়েছি, কি জবাব দেবো তাকে আমি? কে আমাকে জুয়েল বলে ডাকবে? কে বা আমাকে এত কিছু পারমিশন দেবে? কে বা আমাকে নিচে থেকে এত বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ ওই কলিজাটাকে টেনে নিয়ে গেছে। সবাই অবস্থান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখি বাবা, মানে প্রেমার আব্বু। অনেক সময় হয়েছে, চলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না, ওনার চোখে পানি। তারপর বাসায় চলে আসলাম। গিয়ে দেখি প্রেমা জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছে। আমাকে দেখে দৌড় দিয়েছে, আমার কলার চেপে ধরলো। এই, আমার দাদু কই? কি করেছিস আমার দাদুকে? আমাকে আমার দাদুর কাছে নিয়ে চল। কান্না করছে আর আমার বুকে কিল দিচ্ছে। একটু পর আমাকে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করে দিল। ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই, তাই আমিও কিছু বলিনি। কাঁদুক, কাঁদলে মনটা হয়তো হালকা হবে। আমি প্রেমার আম্মুকে ইশারা দিয়ে
প্রেমাকে ভিতরে নিয়ে যেতে বললাম। এক এক করে সব মেহমান চলে গেল। আমি আর পাপা নামাজ পড়ে দাদুর কবরের কাছে যায় কবর জিয়ারত করতে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল, ঘুম আসছে না কারোর। তারপরও সারাদিন কান্নাকাটা না খাওয়ায় শরীরটা অবশ হয়ে গেছে। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। আমি আস্তে আস্তে দাদু রুমে গেলাম। হঠাৎ করে শোকেশের উপর রাখা একটি খামের দিকে চোখ পড়ল। আমি খামটা হাতে নিলাম, খুলে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুললাম। প্রথমে আমার নামটা দেখে একটা টাস্কি খেলাম, খুলে পড়তে লাগলাম। প্রিয় জুয়েল, চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি আর থাকবো না। জানিস, আমি আমার ছেলে, ছেলের বউ, আমার কলিজার টুকরা প্রেমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার কিছু হলে কে দেখবে ওদের? এর মাঝে তুই যখন আগন্তুকের মতো আসলি, একে একে সব নিজের কাঁধে তুলে নিলি। তোকে আমি আমার নিজের নাতি ভাবতাম, কোনোদিনও ড্রাইভার মনে করিনি। যখন তোর সাথে প্রেমার বিয়ে হয়, আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম প্রেমা যাতে ভালো একটা স্বামী পায়। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। তুই জানিস, তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমি প্রথমেই জানতাম তুই শিক্ষিত, যদিও তুই আমাকে পরে বলেছিস। তোর ওপর আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার ফ্যামিলিকে খারাপ হতে দিবি না। সেই বিশ্বাসের কারণেই আমি আমার সবকিছু তোর নামে লিখে দিলাম। বিনিময়ে তোর কাছে আমি আমার ছেলে, ছেলের বউ আর প্রেমাকে আমানত হিসেবে রাখলাম। তুই ওদের দেখে রাখিস। আমি এটাও জানি প্রেমা তোকে এখনো মেনে নেয়নি, তবে নেবে। ওর মনটা অনেক নরম, দেখবি একদিন ঠিকই সে তোকে মেনে নেবে। তুই কোনোদিনই প্রেমাকে কষ্ট দিস না। আজ থেকে আমার সবকিছু তোর। তোর আমানত তুই রক্ষা করবি, তোর ফ্যামিলি তুই রক্ষা করবি। দাদুকে মাফ করে দিস। চিঠিটা পড়ে নিজেকে স্থির রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। চিঠিটা খুব যত্ন করে রেখে দিলাম। দরজার পাশে দিয়ে কারোর আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি বাবা। বাবা, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না? তুমি ঘুমাওনি? না বাবা, আমারও ঘুম আসছে না। দাদুকে অনেক মিস করছি। জানো, বাবা কি জিনিস আমি এতদিন বুঝিনি। আজকে বুঝতেছি আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। বাবা, আপনি এটা কেন বলছেন? আপনি কেন দায়ী হবেন? আমিই দায়ী। আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা হয়েছে শুধু আমার জন্য। ছোটবেলা থেকে অসৎ কাজে টাকা ওড়াতাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতাম। আমার ফিউচার চিন্তা করে বাবার বিয়ে করেননি, অথচ আমি বাবাকে কি দিলাম? শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। নিজের ইচ্ছে মতো বিয়ে করলাম, সেটাও বাবা মেনে নিয়েছে। কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। বিদেশে গিয়ে লেখাপড়া করব বলে অনেক টাকা বাবার থেকে নিয়ে গেছি, বাবাও কোনোদিন না করেননি। এখন বুঝতে পারছি বাবা আমার জন্য লোন করে করে টাকা পাঠিয়েছে। তুমি জানো বাবার মৃত্যু কিভাবে হয়েছে? না। উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে। বিকালে ওনার ডেথ সার্টিফিকেট আসছে। বাবা, এখন এগুলো বলে আর কি লাভ? যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার ক্ষমা নেই। বাবা, আপনি পাগল হয়েছেন? এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আমার প্রেমাকে কে দেখাশোনা করবে? বাবা আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ, তারপর ওনার রুমে চলে যায়। সকালবেলা আমি নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। বাবাও ছিল। বাসায় এসে দেখি প্রেমা কেমন ফ্যাকসা মুখ নিয়ে বসে আছে। আম্মাও কেমন যেন হয়ে আছে। বুঝতে পারলাম কেউ নাস্তা করেনি। আমি রান্নাঘরে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা রেডি করলাম। সবাইকে ডাকলাম, সবাই আসলো। সবাই বসে বসে নাস্তা নাড়াচাড়া করছে, বাট কেউ খেতে পারছে না। প্রেমার দিকে তাকালাম, মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে দেবে। সেদিন আর অফিসে যায়নি, আমি বাড়ির টুকটাক কাজ করলাম। এভাবে কয়েকদিন চলে গেল। সবাই মনমরা হয়ে গেছে। একদিন বিকেলে আমি গাছে পানি দিচ্ছি, এমন সময় প্রেমার আম্মু আসলো। জুয়েল, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। জি অবশ্যই, বলুন। বলছিলাম কি, অনেকদিন ধরে প্রেমা মনমরায় বসে আছে। তুমি যদি ওকে নিয়ে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে তাহলে মনে হয় ভালো হতো। এমনিতেও বিয়ের পর তোমরা কোথাও যাওনি। না আম্মা, এখন তো কোথাও যাওয়া উচিত হবে না।
আর আমরা বাইরে ঘুরবো, আপনারা বাসায় থাকবেন। জিনিসটা কেমন দেখায় তার চেয়ে ভালো আমার মধ্যে একটা বুদ্ধি আছে। কি? আমি যে বাড়ি থেকে আসছি, অনেকদিন বাড়িতে যাওয়া হয় না। মা বাবা অনেক টেনশন করছে, তার উপর বিয়ে করেছি। ওনারাও জানে, বাট আপনাদের কাউকে কোনোদিন দেখেনি। তাই বলছিলাম সবাই মিলে আমাদের বাসে গেলে কেমন হয়? সবার সাথে পরিচয় হবে, ঘোরা হবে, নতুন জায়গা, আপনাদেরও ভালো লাগবে, সবার মনও ভালো হবে। তাও ঠিক বলছো, বিআইনের সাথে শুধু মোবাইলে কথা হয়, সরাসরি হয়নি। তাহলে আপনি বাবার সাথে কথা বলেন, আমরা কালকে যাব। আচ্ছা, তোমার বাবা বাইরে গেছে, আসো, আসলে কথা বলবো। আচ্ছা আম্মা, ঠিক আছে। এরপর আম্মা চলে যায়। আমি আরো কিছুক্ষণ পানি দিয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আম্মা বাবাকে সবকিছু বুঝিয়ে বলল, ওনারা রাজি হলো। আমি আমার মাকে কল দিয়ে বললাম কালকে আমরা সবাই আসছি। মা তো মহা খুশি। সানি আর আইমানকেও জানালাম। ঘুমানোর সময় রুমে গেলাম, দেখলাম প্রেমা আইমানের সামনে বসে আছে। আম্মা আপনাকে কিছু বলেছে? না। কেন, কি হয়েছে? কালকে আমরা আমাদের বাড়িতে যাব। কোথায় যাব? আমাদের বাড়ি, ফেনীতে যাব। সকালে তাড়াতাড়ি রওনা দিতে হবে। আমরা কিছুদিন ওখানে থাকবো। আপনি আপনার কিছু জামা কাপড় নিয়ে নিন, আর যা যা দরকার সবকিছু ব্যাগে নিয়ে নিন। আমি জীবনেও যাব না। তোর বাড়ি তুই যা, আমাকে কেন টানাটানি করছিস? আব্বু আম্মু যাবে, আপনি একা একা থেকে কি করবেন? আমার যা ইচ্ছে তাই করব, তুই যা আমার সামনে থেকে সর। আমি আর কিছু না বলে নিচে আমার আগের সেই রুমে চলে গেলাম। এই ফকিনীর সাথে কথা বলা আর রাস্তার কুকুরের সাথে কথা বলা একই কথা। আমি নিচে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে বাবাকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে কবর জিয়ারত করে নিলাম। তারপর ওনাদের রেডি হতে বললাম। ওনারা রেডি হয়ে নিল। তারপর সবাই নাস্তা করে নিলাম। প্রেমাকে অনেক রিকোয়েস্ট করা হলো, কিন্তু সে নাকি যাবে না। এটা তার ফাইনাল ডিসিশন। আমি বাবার আম্মাকে ইশারে বললাম যে ও যাবে। এখন না গেলে পরে হলেও যাবে, আগের মতো চলে যেতে হবে। আমরা গাড়িতে মালাপত্র রওনা দিলাম ফেরির উদ্দেশ্যে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রাণের সে শহরে কতদিন পর যাচ্ছি, কতদিন পর নিজের প্রিয় মুখগুলো দেখব। গাড়ি স্টার্ট দিলাম, তারপর রওনা দিলাম। সকাল 8টায় রওনা দিলাম। এর মধ্যে মা অনেকবার কল দিয়েছে। আমরা যখন কুমিল্লা পার হয়ে ফেনীর কাছাকাছি চলে আসলাম, মানে কুমিল্লা 14 গ্রামে আসলাম, তখন প্রেমা আমাকে কল দিয়েছে। ওই কই তোরা? আমরা তো ফেনীতে প্রায় চলে এসেছি। তো আমাকে কে নিয়ে যাবে? কেন, আপনি না বললেন আপনি আসবেন না? দূর, আমি এত কিছু বুঝি না, আমাকে নিয়ে যা। ম্যাম, এখন তো ব্যাগ যাওয়া যাবে না, আব্বা আমার অনেক কষ্ট হবে। আপনি বাসে করে চলে আসেন, আমি ওখান থেকে আপনাকে নিয়ে যাব। কি বললি? রাখি এখন। এই কথা বলে কলটা কেটে দিলাম। ভগিনী পিসি ভাবতে গেলে যা হয় আর কি। এবার ঠেলা বুঝো। আমি আব্বা আমাকে বললাম, ওনারা হাসতে শুরু করলো। ফেনীতে ঢুকে সানি আমাকে কল দিয়ে আমাদের বাড়িদের সামনে থাকার জন্য বলেছি। ওরা ওখানে আছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে গেলাম। সানি এমন গাড়ি দেখে পিছনে পিছনে আসলো। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামলাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই ওরা আমাকে জড়িয়ে ধরল। অনেকদিন দেখি না দুই হারামিকে। ওদেরকে প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষণ পর আম্মু বাসা থেকে বের হলো। আমাকে দেখে মরা কান্না শুরু করে দিল। মনে হচ্ছে আমি মারা গেছি আর সেখান থেকে ফিরে এসেছি। মাকে সালাম করলাম। তারপর প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। দুই বেয়ান একে অপরকে জড়িয়ে কিছুক্ষণ ভাব বিনিময় করলো। দেখে ভালোই লাগছে। হঠাৎ করে আব্বুর কথা মনে পড়ল। দেখলাম ও বাজার থেকে কি যেন নিয়ে আসছে। আমি ওনাকে দেখেই ভয়ে ঘরের ভিতরে একটা দৌড় দিলাম। আমার দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আম্মু আব্বুর সাথে ওনাদের সবাই পরিচয় করিয়ে দেয়। আব্বু বেশ ওনাদের সাথে মিশে গেছে। একটু পর আব্বু আমার খোঁজ করলো। আম্মু আমার রুমটা দেখিয়ে দিল। আব্বু আস্তে আস্তে ভিতরে আসলো। এদিকে আমার কলেজে পানি নেই। এই কে তুই? আমার বাড়িতে কি করিস? চুপ করে আছি। কি হলো, কথা কানে যায় না? বের হ আমার বাড়ি থেকে। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর আব্বু এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। মুহূর্তে যেন সবার রাগ চলে গেল। তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আরে আব্বু, কি বলেন এসব? আমি তো আপনার সাথে বেয়াদবি করেছি। হ্যাঁ রে, বৌমা কোথায়? আব্বু অফিসে ছিল, তাই আমাদের সাথে আসেনি, একটু পরে আসবে। ও আচ্ছা।
আব্বু, আপনি ওনাদের একটু আপ্যায়ন করেন, আমি আপনার বৌমাকে নিয়ে আসছি। বাইরে এসে সানি আহমেদকে বললাম ওনাদের সাথে থাকতে। তারপর আমি আবার গাড়ি নিয়ে বাস স্টেশনে গেলাম। 2 ঘন্টা পর প্রেমা আসলো। ওয়েলকাম টু ফেনী। প্রেমা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ম্যাম, আপনার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? তুই ঢাকা যা, তারপর দেখে নিব। ভুলে যাবেন না, আপনি এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। তো কি হয়েছে? কি করবি তুই আমার? সরি, কিছু না। চলেন গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর বাসা থেকে রওনা দেওয়া শুরু করলাম। ম্যাম, একটা কথা বলার ছিল। কি? যদিও আপনি আমাকে আপনার বর হিসেবে মেনে নেননি, আমি আর কিছু বলিনি, কিন্তু বাড়ির সবাই জানে আপনি আমার স্ত্রী। তো এখন কি হয়েছে? না মানে বলছিলাম কি, আপাতত যতদিন বাড়িতে আছি ততদিন প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমি পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলেন বা নাম ধরে ডাকেন, ওনারা অনেক কষ্ট পাবেন। প্লিজ ম্যাম। কিন্তু কথা দিচ্ছি, ওনাদের বাইরে আমি ড্রাইভারের মধ্যে থাকবো। আচ্ছা, দেখা যাবে। মনে মনে বললাম, ফকিন্নি, দাদু সবকিছু আমার নামে লিখে দিয়েছেন, এখন আমি যা বলবো তোদের সেটাই শুনতে হবে। আমি যদি বেইমানি করি আমার চুলও ছিঁড়তে পারবি না। কিন্তু আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি বরং মালিক হয়েও আগের মতো আচরণ করব। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ভিতরে ঢোকার সাথে আম্মু বাইরে আসলো। আমি প্রেমাকে ইশারায় সালাম করতে বললাম, কিন্তু ফকিন্নি সালাম করে না। ইশারায় কান ধরলাম, অনুরোধ করলাম, তারপরেও সে সালাম করতে রাজি নয়। যাই হোক, একটু পর ওর মনে রহমত আসলো। যে আম্মুকে সালাম করতে যাব, অমনি আম্মু আমাকে বুকে জড়িয়ে নেয়। ওর গুণ খাওয়া শুরু করে। দেখতে সুন্দর, মাশাআল্লাহ, আমার সাথে ভালো মানিয়েছে, হ্যান ত্যান। আমি মনে মনে বললাম, সুন্দর দিয়ে কি করবে, আজ তো একটা ডাইনি। আব্বুকে সালাম করলো। তারপর আমি ওয়াশরুম দেখিয়ে বললাম ফ্রেশ হতে। মামা, ভাবি তো সেই মাশাআল্লাহ। হারামি, এভাবে বলে না। আমিও বাড়ির থেকে চলে যাব, আর তোর মতো বিয়ে করে তারপর বাড়িতে আসবো। আশা করিস। এখন শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? কোম্পানির নিলাম থেকে দাদার মৃত্যু, ব্যাংকের লোন, সব ঘটনা ওদের খুলে পড়লাম। এখন কি করবি? মাত্র 6 মাস, কি এতগুলো টাকা শোধ করা যাবে? তুই এই রিস্ক কেন নিলি? দোস্ত, তোদের হেল্প লাগবে। কি হেল্প? তোরা আমার সাথে যাবি, আমার অফিসে চাকরি করবি, বিনিময়ে আমি তোদের বেতন দেব। কিন্তু তোদের আমার সাথে একসাথে কাজ করতে হবে, এন্ড দিন রাত সমান করে কাজ করতে হবে। আমরা তো তোর অফিসের কলিগ না। আরে বোকা, মনে কথা তোদের চাকরি হয়েছে, আর সাথে থাকতে সবকিছু সম্ভব। আমি তোদের সাথে এক হয়ে কাজ করব। জানি। কখন? ওনারা আসছে, কয়েকদিন থাক, এরপর দিন সময় করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত? তোর মতো এইরকম একটা বউ ম্যানেজ করে দিতে হবে। শালা হারামি। এভাবে আরো 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। অনেক কথা জমে আছে। সব শেষ করে ওদের বললাম একসাথে খাওয়ার জন্য। ওদেরকে নিয়ে নিচে চলে গেলাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বললাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে নিচের রুমে গেলাম। দেখলাম আব্বু মুচারা সবাই বসে গল্প করছে। মা চলো, ওনাদের খাবার দেবে। সানি আইমানও আছে। চল বেআইন, আপনারাও আসেন। বৌমা আসো। আমি একটু ভাব দেখিয়ে বললাম, প্রেমা চলো। প্রেমা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে বলল, শালা অশিক্ষিত। ওই মেয়ে, কি বললে তুমি? অশিক্ষিত কাকে বলছো? তুমি জানো আমার ছেলে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে, এখন ঢাকাতেও ইংরেজিতে মাস্টার্স করতেছে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর মা চলে গেল। আমি চোরের মতো হয়ে গেলাম। ব্যস্ততা দেখিয়ে আমি বাইরে চলে আসলাম। একটু পর প্রেমা ওর আব্বু আম্মু ডাইনিং রুমে আসলো। সবাই খেতে বসলো। প্রেমার আমি পাশাপাশি বসেছি। প্রেমা খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকালো। আম্মু খুব আদর করে সবাইকে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে আমি সানি আর আয়মানকে বিদায় দিয়ে বাড়ি গেলাম। ওদের সাথে বাড়ি কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। ততক্ষণে সবাই বসে টিভি দেখছে আর গল্প করছে। প্রেমা আব্বু আম্মু শুধু আমার কথাই বলছে, আর এদিকে প্রেমা বসে বসে জ্বলছে। আমি যাওয়ার পর আমিও মায়ের পাশে গিয়ে বসলাম। আমি সহ কিছুক্ষণ গল্প করলাম।
তারপর শ্বশুর শাশুড়িকে ওনাদের রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। প্রেমা মনে করেছে ওকেও কিছু বলবো, কিন্তু না, কিছুই বললাম না। আমি আমার মতো রুমে চলে আসলাম। এসে বিছানা শুয়ে মোবাইল টিপছি। খেয়াল করে দেখলাম প্রেমা চোখ মুখ লাল করে রুমে আসলো। এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওই, তুই আমাকে রেখে চলে আসলি কেন? কেন? আমি কি আপনাকে কোলে করে নিয়ে আসবো নাকি? খুব ভাব চলে আসছে তোর, তাই না? একবার ঢাকা চল, তারপর দেখবি তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। এখন ফ্রিতে আছেন আমার এলাকায়। নিজের বাসা দেখে খুব ভাব দেখাচ্ছিস, তাই না? যা মনে করেন। ওই, তুই যে লেখাপড়া করেছিস, আমাদের কিছু বললি না কেন? আমরা তো কিছুই জানতাম না। আপনি এখন অনেক কিছু জানেন না, আর ছোটদের সবকিছু জানতে নেই। কি? আমি ছোট? আমাকে দেখতে ছোট লাগে? দেখতে ছোট লাগে না, বাট মন মানসিকতা এখন ছোট। বিদেশে পড়ালেখা করছেন, অথচ কোথায় কি বলতে হবে সেটাই জানেন না। ও আচ্ছা, এখন আমাকে তোর কাছ থেকে আচরণ শিখতে হবে। সর, আমি ঘুমাবো। ফ্লোরে থাকেন। ফ্লোরে থাকবো মানে? আপনার বাসায় আপনি খাটে ছিলেন, আর আমি ফ্লোরে। এখন এখানে আমি খাটে ঘুমাবো, আর আপনি ফ্লোরে ঘুমাবেন। আমি ফ্লোরে থাকতে পারবো না। অ্যাজ ইউর উইচ। প্রেমার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে এক্ষুনি কেটে দেবে। ফকিন্নি, খেলা বুঝো। আমাকে অনেক অপমান করেছ, অনেক জ্বালিয়েছ। প্রেমা বালিশের কথা নিয়ে ফ্লোরে ঘুমোতে যাবে। এমন সময় দাঁড়ান, ছোট লোক হতে পারি, কিন্তু মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যান, খাটে গিয়ে ঘুমান। প্রেমা দাঁড়িয়ে রইল। আমি মোবাইল টিপছি। টিপতে টিপতে ছাদে চলে গেলাম। ওখানে গিয়ে বসলাম। কিছুক্ষণ সেখানে থেকে নিচে আসলাম। এসে দেখি প্রেমা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে একটু আদর করি। যদি টের পেয়ে যায় তাহলে আমার গোষ্ঠী উদ্ধার করবে। আমি কি বারান্দে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর বাইরে কিছুক্ষণ ঘুরলাম। অনেকদিন পর এলাকা আসলাম। মোটামুটি ভালোই লাগছে। সবার সাথে ঘুরলাম, আড্ডা দিলাম। মোটামুটি ভালোই লাগছে। প্রেমার আব্বু আম্মুকে অনেক জায়গায় ঘোরালাম। প্রেমাও ছিল, যদিও তার আর আমার মাঝে খুব একটা কথা হয়নি। এভাবে কিছুদিন চলে গেল। রাতে সবাই বসে গল্প করছে। এমন সময় প্রেমার আব্বু বলল, জুয়েল। জি বাবা, বলেন। অনেকদিন তো থাকলাম, তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আমাদের শর্তের কথা মনে আছে? এইভাবে চললে তো আর মনে হয় না কোম্পানি রক্ষা করা যাবে। আমাদের ঢাকাতে ব্যাক যাওয়া উচিত। কখন যাবেন? কালকেই চলো। অনেকদিন তো ঘুরলাম। বিআইনকেও আমাদের সাথে নিয়ে চলো। না বিয়াই, এখন আমরা যেতে পারবো না, একটু কাজ আছে বাড়িতে। আপনারা আরো কিছুদিন থেকে যান, তারপর আমরা না হয় যাব। সে কি বিআই, আপনারা যাবেন না এটা কি করে হয়? যাব আরো কিছুদিন পর। জুয়েল, তাহলে কালকেই চলো। কালকে চলে যাবেন? তোমার কি কোনো কাজ আছে? না, আমার তেমন কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আপনারা সবকিছু গোছান, সকাল সকাল রওনা দেব। তারপর আমি বাইরে এসে সানিকে কল দিলাম। ও আর আইমান আসলো। দোস্ত, আমরা কালকে চলে যাচ্ছি। আমরাও কি কালকে যাব? না, তোর আরো কয়েকদিন পর আসিস, আমি তোর কল দিয়ে জানাবো। আরো কিছুদিন থেকে যা। না রে দোস্ত, এমনিতে অনেকদিন চলে গেছে, আর আগে চলে যেতাম। প্রেমার আব্বু কিছু বলছে না দেখে এই কয়েকদিন থাকলাম। তোর শ্বশুর কি জানে আমাদের চাকরি দিছিস? না, জানে না। তবে আমি ওখানে গেলে ম্যানেজ করে নেব, তোরা টেনশন করিস না। কখন রওনা দিবি? ফজরে নামাজ পড়ে এসে নাস্তা পানি করে তারপর। আচ্ছা, ঠিক আছে। এভাবে আরো কিছুক্ষণ কথা বলার পর বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে গেলাম। দেখলাম প্রেমা মন মরা হয়ে বসে আছে। হয়তো মন খারাপ হয়ে আছে। খারাপ হওয়ারই কথা। এই কয়েকদিন আব্বু আম্মুকে প্রেমা নিজের মেয়ের থেকেও বেশি আদর করেছে। মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজের হাতে ওর মাথায় তেল দিয়ে দিত। আমরা কি কালকেই চলে যাব? ওনারা কি আমাদের সাথে যাবে? কারা? তোমার আব্বু আম্মু। বাহ, তুই থেকে তুমি, ভালোই লাগছে। না, আব্বু আম্মু যাবে না, এখানে কিছু কাজ আছে, আরো পরে যাবে। ও, আপনি চাইলে যেতে পারেন, থাকবেন? না, সূচক মাথা নাড়লাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন।
সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। প্রেমা কিছু না বলে বসে রইল। আমি গিয়ে বারান্দায় শুয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। বাইরে গিয়ে সানিয়ার আইমার সাথে দেখা করে বিদায় নিয়ে এলাম। তারপর বাসায় এসে নাস্তা করে নিলাম। গোসল করে এসে সব মালামাল গাড়িতে উঠালাম। তারপর ওনারা সবাই আসলো। মা প্রেমার গলায় একটা অলংকার পরিয়ে দিল, আবার হাতে অনেকগুলো টাকা। আব্বু আম্মু ওনাদের বিদায় দিলেন। প্রেমা আম্মুকে সালাম করতে যাবে, এমন সময় মা ওর হাত ধরে বুকের মধ্যে জড়িয়ে নেয়। আমাকে বলে, জুয়েল শোন, বলো। আমার মেয়েকে দেখে রাখবি। যদি শুনি তুই ওর সাথে কোনো খারাপ কিছু করেছিস, তাহলে দেখবি আমি তোর কি করি। একটা হাসি দিলাম। প্রেমা আম্মুকে জড়িয়ে ধরে আছে। তারপর আমি আম্মুকে সালাম করলাম। বাবার সাথে কোলাকুলি করে গাড়ি স্টার্ট দিলাম। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আমি, বাবা আর আম্মা অনেক কথা বললাম, কিন্তু প্রেমা একেবারে চুপ ছিল। কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছু খাবো, সবাই নামলো। তারপর ভিতরে গেলাম, খাবার অর্ডার দিয়ে বসলাম। প্রেমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? কিছু না। উমাদের জন্য মন খারাপ? চুপ করে আছি। আচ্ছা, আর কিছুদিন যাক, ওনাদেরকেও ঢাকায় নিয়ে আসবো সারা জীবনের জন্য। সত্যি? এখন খেয়ে নে। তারপর সবাই নাস্তা করে আবার গাড়িতে উঠলাম। ঢাকা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল। বাসায় যাওয়ার সময় বাড়ি থেকে খাবার নিয়ে গেলাম, কারণ এখন রান্না করা সম্ভব না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসে আমি নিচে এসে আবার সেই ড্রাইভারের রুমে গিয়ে ঘুমালাম। রাতের বেলায় ইশারে নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। এরপর বাসায় আসলাম। খাওয়া দাওয়া করে প্রেমার রুমে গেলাম, কারণ নিচে গেলে বাবা মাইন্ড করবে। অনেকবার আমাকে নিচে রুমে থাকতে নিষেধ করেছে, তাই প্রেমার রুমে গেলাম। গিয়ে দেখি সে আম্মুর সাথে তোলা সেলফিগুলো দেখছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিল। আমি একটা বালিশ নিয়ে সোফার দিকে যাব, এমন সময় প্রেমা বলল, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার সমস্যা হবে না। ধন্যবাদ, কিন্তু আমি ঘুমাবো না। কেন? ড্রাইভার কখনো মালিকের মেয়ের সাথে ঘুমোতে পারে না। তুমি তো আমার হাজব্যান্ড। কে বলল? সবাই তো জানে। সবাই জানে, কিন্তু এটা জানে না যে বিয়ের পর থেকে আমি নিচে ঘুমাই আর আপনি খাটে। সবাই এটা জানে না যে আপনি আমাকে আগের মতো সে তুই করে ডাকেন, যেখানে সেখানে অপমানিত করেন। আমার খাটে থাকার দরকার নেই, আপনার খাট আপনি ঘুমান। প্রেমা কিছু বলতে চাইছিল, বাট তার আগেই আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে বাবার আমি একসাথে অফিসে যাই। আমি গিয়ে আমার ডেস্কে বসি আর বাবা ওনার রুমে যায়। আমি অন্যান্য কর্মচারীদের কাছ থেকে সবকিছু বুঝে নিই, তারপর নতুন করে আবার সবকিছু শুরু করি। বাবার রুমে গেলাম। বাবা, আসবো? আরে আসো আসো, কিছু বলবে? বাবা, একটা কথা বলার ছিল। বলো। বাবা, ফেনীতে আমার দুটো বন্ধুকে আসতে বলেছি এখানে কাজ করার জন্য। ওরা সহ একসাথে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, নাহলে লোন শোধ করা অনেক কষ্ট হয়ে যাবে। তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, যেভাবে ভালো বোঝো। বাবা, আর একটা কথা। কি? বাবা, আমি ওদের সাথে বাইরে থাকবো। বাইরে থাকবে মানে? বাবা, আমি চিন্তা করেছি অফিসের উপরতলায় আমাদের থাকার ব্যবস্থা করব। আমি আর বাসায় যাব না, এখানে থেকেই কাজ করব। সে কি, বাসায় যাবে না কেন? বাসা থেকে করলেই তো পারো। বাবা, মাত্র 6টা মাস, আমাদের মাথা থেকে সবকিছু চলে যাক, তারপর না হয় বাসায় গিয়ে থাকবো। এই 6টা মাস আমার মাথায় বাসায় চিন্তা না থাকা বেটার হবে। প্রেমাকে কি বলবে? আপনি বলে দিন, না হয় আমি আজকে বলে দেব। প্রয়োজনে আমি ওকে কলেজে দিয়ে আসবো, আবার ছুটির পর নিয়ে আসবো। আচ্ছা বাবা, তোমার যেভাবে মন চায় করো। ধন্যবাদ। তারপর আমি আমার ডেস্কে চলে গেলাম। গিয়ে সানি আর আইমানকে কল দিয়ে আগামীকাল আসার জন্য বললাম। ওরাও আসবে বলে জানিয়ে দিয়েছে। অফিসে এসে গাড়ি চালিয়ে বাবাকে নিয়ে বাসায় গেলাম। রাতের বেলা সবাই বসে টিভি দেখছে, এমন সময় আমি বাবাকে ইশারা দিয়ে বিষয়টা বললাম। বাবা পুরো বিষয়টা আম্মাকে আর প্রেমাকে বুঝিয়ে বললেন। ওনারা কিছুই বলেননি। রাতে ঘুমোতে গেলাম, তখন প্রেমা বলল, বাসায় থেকে অফিস কারা যায় না? গেলেও করবো না, মাথার উপর অনেক চাপ।
পরেরটা পরে দেখা যাবে। আমার কলেজ? কলেজ প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন। আর আমাকে কল দিয়েন, আমি দিয়ে আসবো। প্রেমা আর কিছু না বলে ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। পরের দিন বাবাকে অফিসে নামিয়ে দিয়ে আমি বাস স্টেশনে গেলাম শানি আর আইমানকে নিয়ে আসতে। অনেকক্ষণ ওয়েট করার পর ওরা আসলো। ওদের সাথে কোলাকুলি করে গাড়িতে বসিয়ে ওদেরকে সরাসরি বাসায় নিয়ে গেলাম। তারপর অফিসের উপরের 3 তলায় থাকার ব্যবস্থা করলাম। যেহেতু প্রথম দিন, তাই ওদের কোনো কাজ না দিয়ে পুরো অফিসটা করে দেখালাম আর ওদের কাজ বুঝিয়ে দিলাম। সেদিন ওদেরকে সাথে নিয়ে বাসায় গেলাম, মানে প্রেমাদের বাসায়। ওরা তো বাসা দেখে হাঁ করে তাকিয়ে আছে। গিয়ে আম্মু আর প্রেমার সাথে দ্বিতীয়বারের মতো পরিচয় করিয়ে দিলাম। তারপর একসাথে দুপুরের খাবার খেয়ে ওদেরকে নিয়ে বাজারে গেলাম, কিছু জিনিস কিনলাম। এরপর ওদেরকে নিয়ে আবার অফিসে গেলাম। আমি ওদের সবকিছু ঠিকঠাক ভাবে করতে বললাম। বাবাকে আবার বাসায় নিয়ে আসলাম। এরপর আমি আবার ওর কাছে চলে গেলাম। রাতের বেলা আমি নিজে রান্না করলাম, খেতে বসলাম 3 জন একসাথে। জুয়েল, তোর ভাগ্য অনেক ভালো। কেন? এই যে এত বড় অফিসে চাকরি, বড় লোকের মেয়ের সাথে বিয়ে, আবার তুই যেভাবে কথা বলছিস ওনারাও তোর কথা শুনছে। ভাবিও অনেক ভালো মনের দেখলাম। তোরা আসল মানুষটাকে দেখিসনি, উনি না থাকলে হয়তো কিছুই হতো না। কে? দাদু। দাদুর জন্য এসব কিছু হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলতো, কি? তুই ওই বাসা ছেড়ে আমাদের সাথে কেন থাকবি? সেটা এখন বললেও বুঝবি না, আর কিছুদিন যাক, তারপর বুঝে যাবি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা প্রেমা কল দিল, সে নাকি কলেজে যাবে। আমি রেডি হয়ে ওদের বাসায় গেলাম। ওকে গাড়িতে উঠিয়ে আবার কলেজে দিয়ে আসলাম। কলেজে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে চলে আসলাম। যাওয়ার সময় বাসে চলে যেতে বলেছি, কারণ গাড়ি বাবার কাছে থাকবে। ওনাকে আজ বাইরে যেতে হবে, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবে। এভাবে দিন যেতে থাকলো। আমি সানিয়া রহমানকে গাধার মতো খাটাতে লাগলাম। অন্যান্য কর্মচারীদের বেতন বাড়িয়ে দেবো বলে ওনাদের দিয়েও ডাবল কাজ করাতে লাগলাম। একদিন দুপুরবেলা আমি সানি ডেস্কে গেছি। ওর কম্পিউটারে নাকি কিছু না সমস্যা হয়েছে। পাশে আইমানও ছিল। এমন সময় দেখলাম প্রেমা হাতে একটা টিফিন বক্স নিয়ে অফিসে আসলো। বাবা তো অফিসে নেই, টিফিন কার জন্য? আমার জন্য নাকি? দূর, আমার জন্য কেন আনবে? আর হঠাৎ করে অফিসে বা কেন আসলো? আস্তে আস্তে সে একবার আমার সামনে চলে আসলো। ওর আঁচল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিল। আমি তো পুরো অবাক। তারপর বলল, সারা দিন শুধু কাজ করলে হবে? ঠিক মতো খেতে হবে না? আমি বড় ধরনের একটা সাজকি খেলাম। কাহিনী কি? সানি আইমানের দিকে তাকিয়ে দেখি ওরা হাঁ করে তাকিয়ে আছে। তারপর প্রেম আমার হাতটা ধরে আমাকে রুমে নিয়ে যায়। আমি পুরোটা সময় যেন স্বপ্নের মধ্যে ছিলাম। রুমে গিয়ে আমি তখন অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখছো? আমাকে একটা চিমটি দেন তো। কেন? আমার কেন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, তাই আর কি। উফ, কি হলো? এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো বলছো। তাই বলে এত জোরে দেবেন নাকি? বেশ করেছি। একটা কথা বলার ছিল। কি? হঠাৎ করে এত ভালোবাসা কেন? এত আদরটার মানে কি? কেন, আমি কি একটু যত্নও নিতে পারি না? সেটা না, যে আপনি আমার নামই শুনতে পারতেন না, আর সে আপনি আজকে আমার জন্য খাবার নিয়ে আসছেন। বিষয়টা অবাক করার মতো। মানুষ সবসময় একরকম থাকে না। আর আগের সবকিছুর জন্য সরি। চুপ করে আছি। আচ্ছা, এখন ওসব কথা থাক, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। প্রেমা নিজের হাতে ভাত বেড়ে দিল আর বলতে থাকলো, জানো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। ও তাই নাকি? প্রেমা আমাকে ভাত দিল। প্রথম নলামুখে দিতেই আমার 12টা বেজে গেল। যেমন ছাল তেমন কড়া। মুখে দেওয়াটা অনেক কষ্টের। আমি তারপরও হাসি মুখে খাচ্ছি। কেমন হয়েছে? অসাধারণ। আমার কেমন যেন মনে হচ্ছে রান্না ভালো হয়নি। খুব ভালো হয়েছে। দেখি, আমি একটু খেয়ে দেখি। আমার জন্য এনেছেন, আমি খাবো না। আমিও একটু খেয়ে দেখি। প্রেমা এক প্রকার জোর করে খাইয়ে দিল। খেয়ে চোখ মুখ লাল করে কাশতে থাকলো। আমি তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ওকে দিলাম। প্রেমা পানি খেয়ে কিছুক্ষণ দম নিল।
এত বাজে খাবার, অথচ তুমি হাসি মুখে খেয়ে নিয়েছো, একটাবার বললেও না। ম্যাম, আপনি এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য রান্নাটা করেছেন, এটাই অনেক। এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। অভিযোগ কেন করব? প্রেমা কিছু না বলে আমার বাম হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম ওর চোখে পানি এসে গেছে। আপনি দুপুরে খেয়েছেন? না সূচক মাথা নাড়লাম। আমি অফিসের দরজা থেকে দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি আনালাম, তারপর নিজের হাতে ওকে খাইয়ে দিলাম। আমি ভাবছি প্রেমা হয়তো খাবে না, কিন্তু সে হাসি মুখে খেয়ে নিল। আমি যখন প্রেমাকে খাইয়ে দিচ্ছি, ওই 2 শালা সানিয়া রাইমান বারবার দরজার সামনে এসে তাকাচ্ছিল। যদিও আমি দেখতে পেয়েছি, কিন্তু প্রেমার জন্য কিছু বলতে পারিনি। প্রেমা আরো কিছুক্ষণ থাকলো, আমার সাথে অনেক হেসে হেসে কথা বলল। মোটামুটি ভালোই লাগছে। বিকেল বেলা কাজ করছি, বারবার শুধু প্রেমার মুখটার সামনে ভাসতে থাকলো। কি রে শালা, কি? তুই বললি ভাবি তোকে আদর কম করে, এখন তো দেখছি তলে তলে অনেক দূরে এগিয়ে গেছিস। শালা হারামি, আসলে আমাদের সামনে ন্যাকা সাজে, মনে হয় কিছুই জানে না। এখন তো সব নিজের চোখেই দেখলাম। এই, আমার বউ আমাকে আদর করছে, তাতে তোদের কি? যা, যে যে ডেস্কে কি বস, কাজ কর, অনেক কাজ করতে হবে। এভাবেই চলছে আমাদের দিনরাত কাজ। সকাল নেই, সন্ধ্যা নেই, রাত নেই, যখন সময় পাই তখনই কাজ করছি। মাত্র 1 মাসের ব্যবসা আগে সে 2 গুণ বেড়ে গেল। এভাবেই দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 6টা মাস চলে গেল। মোটামুটি কোম্পানির সব লোন শোধ করার মতো টাকা হয়ে গেছে। অন্যদিকে প্রেমা আমার সম্পর্কটা আগের চেয়েও বেশি ভালো হয়ে গেছে। যে প্রেমা আমাকে দেখতে পারতো না, আর সে এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না। যদিও আমি অফিসে থাকি, কিন্তু মনটা ওর কাছেই থেকে যায়। সেও মাঝে মধ্যে অফিসে আসতো, আমাকে দেখে যেত, ফিনিতে আব্বু আম্মুর সাথে সারাদিন কথা বলতো। আজকে বিকেল বেলা আমি ব্যাংকের লোকেদের বাসায় আসার জন্য বললাম, ওনারা বাসায় আসলো। বাবা আমাকে কল দিয়ে বাসায় আসতে বলল। আমি সানিয়া রহমানকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি ওনারা সবাই আছে। আমি গিয়ে সবাই বসলাম। ব্যাংকের একজন লোক আমাকে বলল, স্যার, আপনার মনে আছে আজ থেকে 6 মাস আগে আমরা আপনাদের কোম্পানি দখল করার পদক্ষেপ নিয়েছিলাম? পরে আপনি মোট টাকার উপরে 5% কমিশন সহ সব টাকা 6 মাসের মধ্যে দিবেন বলেছিলেন। জি মনে আছে, আর সেই জন্যই আপনাদের এখানে নিয়ে এসেছি। আমি ব্যাগ থেকে ব্যাংকের একটা চেক বের করলাম, তারপর ওনাদের বললাম আপনাদের সবগুলো ডকুমেন্টস বের করেন, এন্ড আমাদের কাগজপত্র যা আছে সব দিয়ে দেন। বাবা এখানে একটা সাইন করে দেন। বাবা চেকটাতে সাইন করে দিল। তারপর চেকটা হাতে নিয়ে ওনাদের দিলাম, এই নিন, এখানে আপনাদের সবগুলো টাকা আর 5% কমিশন আছে, বুঝে নিন। ওনারা সবকিছু বুঝে নিল। তারপর আমাদের কাগজপত্রগুলো সব ফিটিয়ে দিল। ধন্যবাদ আপনাদের আমাকে 6 মাস সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ কথা দিয়ে সঠিক সময়ে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপর ওনারা চলে যায়। প্রেমা গিয়ে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা উঠে চলে আসবো। এমন সময় প্রেমা বলল, আজকে থাকা যায় না? আরে কিছু কাজ আছে, সেগুলো সেরে নি তারপর। জুয়েল বাবা, একটা কথা বলতাম। বলেন। কালকে একটু সকালে বাসায় আসিও, আমি আর প্রেমা অফিসে যাব। প্রেমার কি কোনো কাজ আছে? সেটা না হয় পরে দেখা যাবে, তুমি একটু কষ্ট করে এসো। আচ্ছা বাবা, আসবো। আমরা অফিসে চলে গেলাম। রাতের বেলা রান্না করছি। আমি বললাম, ভাবছি আব্বু আমাকে ঢাকায় নিয়ে আসবো। কেন, ওখানে কি সমস্যা? সমস্যা না, আমি ছাড়া তো আর ওদের দেখার মতো কেউ নেই। ওনাদের সাথে না রাখলে কাকে রাখবো? এখন কি তোর শ্বশুরের বাসায় রাখবি নাকি? তুই পাগল নাকি? আমি কি কাপুরুষ যে নিজের বাবা মাকে শ্বশুর শাশুড়ির বাসায় রাখবো? আমারও তো এখন একটা খুঁটি হয়েছে, আলাদা বাসা নেব। ওখানে আব্বু আম্মু আর প্রেমা থাকবে। প্রেমা কি রাজি হবে? অবশ্যই হবে। প্রত্যেক মেয়ে চায় বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে। আমি এখন একটা বাসা ভাড়া নেব। যদি কখনো আল্লাহ আমাকে টাকা দেয়, তখন হয় নিজের বাসা নেব। এটাই ভালো হবে। একটা সত্যি করে কথা বলতো, কি? তুই এতদিন প্রেমাদের বাসায় থাকিসনি কেন? শোন তাহলে, প্রথমত কোম্পানি রক্ষা করার জন্য এখানে চলে আসছি, যাতে করে দিনরাত কাজ করতে পারি। দ্বিতীয়ত, আমি আগে ওনাদের ড্রাইভার ছিলাম, তাই ওখানে ছিলাম। এখন আমি ওনাদের জামাই,
আর আমার নিজস্ব একটা পার্সোনালিটি আছে। ঘর জামাই থেকে কাজ করা আমার দ্বারা হবে না। আমি বাদা ইম্মা না যে ঘর জামাই থেকে কাজ করব। তোদের আরো একটা কথা বলা হয়নি। কি? দাদু মারা যাওয়ার সময় সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে, এমনকি বাড়িও। তাহলে তো বাড়ির মালিক তুই। তাহলে ওইখানে থাকতে সমস্যা কোথায়? দেখ, আমি জানি বাসার মালিক আমি, কিন্তু ওই বাসা প্রকৃতপক্ষে আমার না। আর আমার ওনাদের বাড়ির প্রতি কোনো লোভ নেই। ওনাদের সম্পদ ওনাদের জন্য থাকুক। ওরা কি জানে দাদু শব্দকে লিখে দিয়ে গেছে? না, আর জানাবো না। জানালে অনেক কষ্ট পাবে, হয়তো দাদুকে বদ দেওয়া দেবে। আমি চাই না আমার দাদুর জন্য আমার উপর কোনো বদ দেওয়া যাক। যদি কখনো জেনে যাই? তোরা ছাড়া আর কেউ জানে না। আশা করি তোরা কখনো বলবি না। জানার আর কোনো চান্স নেই। ওকে সব কথা বাদ দে, খেতে চল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে প্রেমাদের বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা রেডি হয়ে বসে আছে। আমি যাওয়ার পর, বাবা, প্রেমা এখনো ওঠেনি? উঠছে, ও রেডি হতে গেছে। আর আমরা নাস্তা করিনি। প্রেমা আসুক। ও খেয়েছে। তারপর খেতে আমি বাইরে গাড়ির কাছে গেলাম। ওখানে ভাবছি এই গাড়িটাই আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর প্রেমা বের হয়ে আসলো। সে বিয়ে নীল শাড়িটা পরে। আমি হাঁ করে তাকিয়ে আছি। প্রেমা আমার মুখের সামনে এসে একটা তুলে দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। এভাবে তাকিয়ে থাকলে মুখে মশা মাছি ঢুকে যাবে, টেরও পাবে না। ছোটখাটো একটা লজ্জা পেলাম। তারপর বাবা আসলো। উনি পিছনে গিয়ে বসলেন, আর প্রেমা আমার সাথে। তারপর অফিসে গেলাম। বাবা সবাইকে ডেকে হল রুমে নিয়ে গেলেন। কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবাই একসাথে বসলো। আমি আর প্রেমা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। আপনারা জানেন আমাদের কোম্পানি কিছুদিন ধরে একটা ক্রাইসিসের মধ্যে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ক্রাইসিস থেকে উঠতে পেরেছি। আর এর পেছনে একজনের হাত রয়েছে। সে হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই, এই কোম্পানির সক্রিয় লিডার। আমারও মোটামুটি বয়স হয়েছে। সারা জীবন বাবাই এই কোম্পানি দেখাশোনা করেছে। এই অল্প কিছুদিন আমি দেখেছি। আমি মনে করি আমার থেকে জুয়েল ভালো দেখাশোনা করতে পারবে। যদি জুয়েল কোম্পানির দায়িত্বটা নেয়, তাহলে আমি অন্তত শেষ বয়সে একটু রেস্ট নিতে পারবো। আজ থেকে এই কোম্পানির প্রধান আমি জুয়েলকেই ঘোষণা করলাম। জুয়েল, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের সফলতার পিছনে আমি ছাড়া অনেকের হাত রয়েছে। প্রথমত দাদু, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আর আমার দুই বন্ধু, যারা না থাকলে হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। ওরা 5 মাস চাকরি করে একটা টাকা আমার থেকে নেয়নি। ধন্যবাদ ওদেরকে, সবাইকে ধন্যবাদ। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কোম্পানির একজন কর্মকর্তা হয়ে থাকতে চাই। আসল মালিক বাবার প্রেমায় থাকবে। ওরাও দেখাশোনা করবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাব। বাকিটা আল্লাহর হাতে। আপনারাও নিজের মতো কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সাথে হ্যান্ডশেক করে আমি আমার রুমে চলে গেলাম। একটু পর প্রেমা আসলো। আসতে পারি স্যার? জি ম্যাম, আসুন। আপনার অফিস, আপনি না আসলে কে আসবে? তারপরেও আমাদের বস আপনি, অনুমতি তো নেওয়া লাগে। কিছু বলবেন? এবার বাসায় চলো, সব তো হয়েছে। কিছুই হয়নি, এখনো অনেক কাজ। আবার কি? আপনাকে বউ সাজিয়ে নিজের বাসায় নিয়ে যেতে হবে। আর কত বাবার বাসায় থাকবেন? কি, আমি ফেনীতে চলে যাব নাকি? আমি কি একবারও বলেছি সে কথা? আপু আমাকে ঢাকা নিয়ে আসবো। ও, তাহলে তো ভালোই। সবগুলো আব্বু আম্মু একসাথে থাকবো। আমরা সবাই একসাথে থাকতে পারবো। জি না, ওনারা আলাদা বাসায় থাকবে। আপনি আমার হাজবেন্ডের সাথে থাকবেন, আর মাঝে মধ্যে বাবার সাথে বেড়াতে যাবেন। ও তাই? হুম। এত কষ্ট করার জন্য আপনাকে তো একটা উপহার দিতে হয়। কি উপহার? তেমন কিছু তো নিয়ে আসেনি, তবে এমন কিছু দেব যেটা এর আগে কেউ আপনাকে দেয়নি, এন্ড আমিও কাউকে দিইনি। ও তাই নাকি? তো দেন দেখি আপনার সে মহামূল্যবান উপহার। প্রেমা এদিক ওদিক তাকিয়ে আমার দিকে আসতে লাগলো। কি ব্যাপার, আপনি তো কাছে আসছেন কেন? উপহার নেবেন না? তাই বলে এত সামনে? এটা কিন্তু অফিস, কেউ দেখলে প্রবলেম হবে। প্রেমা অনবরত আসতে লাগলো, আর আমি পিছনে যেতে লাগলাম।
তারপর সে আমার কলার ধরে একটা টান দেয়। এমন সময় সানি এসে বলল, মে আই কাম ইন স্যার? প্রেমা লজ্জায় প্রেমাকে ছেড়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। প্রেমা হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। কি রে সালা, সবসময় রোমান্টিক মুডে থাকিস কেন? কই দেখলি সব সময়? যাও একটা চান্স ছিল, তুই এসে সব বরবাদ করে দিলি। বল কি হয়েছে? স্যার বলেছে আজকে সবাইকে ছুটি দিয়ে দেওয়ার জন্য। এমনিতে দিয়ে দেওয়ার চিন্তা মাথায় ছিল, বিকেল থেকে যাব। সেটা পরে দেখবি। আইমান কোথায়? স্যারের সাথে আছে। আচ্ছা চল। তারপর আমি আর সালমান বাইরে গেলাম। বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওনাকে গাড়িতে তুলে দিলাম। প্রেমা লজ্জায় লাল হয়ে আছে, আমার দিকে একবার তাকায়নি। অফিস ছুটি দিয়ে উপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকেলে 3 জনে বের হলাম বাসা খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পরও ভালো কোনো বাসা পাচ্ছিলাম না। অবশ্যই একটা পেলাম, ভাড়া বেশি, তারপরও নিয়ে নিলাম, কারণ বাসা প্রেমাদের বাসা প্রায় কাছে। এখানে বাসা নিলে প্রেমা ইচ্ছে মতো বাসায় যাওয়া আসা করতে পারবে, আর আব্বু আম্মু যাবে, ওনারাও আসবে যাবে, মোটামুটি ভালোই হবে। আর ওনাদের যেহেতু ছেলে নেই, আমি ওনাদের দেখাশোনা করতে পারবো। 2 মাসের অগ্রিম ভাড়া দিয়ে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। রাতের বেলা প্রেমাদের বাসায় গেলাম, হুট করে চলে গেলাম কোনো কল না দিয়ে। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আম্মা এসে দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। দেখলাম বাবা বসে বসে টিভি দেখছে। আমি গিয়ে সালাম দিয়ে ওনার পাশে বসলাম। কি ব্যাপার জুয়েল, হঠাৎ করে চলে আসলে? কোনো প্রবলেম? আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আমি কালকে একটু ফেনীতে যাব। কেন, কোনো সমস্যা নাকি? না, সমস্যা না। বাসা নেওয়া থেকে সবকিছু ঘটনা খুলে বললাম। সে কি, ওনারা থাকতে চাইলে সারা জীবন এই বাসায় থাকবে, ভাড়া বাসার কি দরকার? আসলে আমি নিজেই চাচ্ছি না ওনারা এখানে থাকুক, আলাদা বাসা নিলে ভালো হবে। আপনারাও চাবেন ওনারাও আসবে, আন্তরিকতা আরো বাড়বে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়। খেয়ে এসেছো? না, এখনো খাইনি। চলো একসাথে খাবো। তারপর আমি, বাবা, আম্মা আর প্রেমা একসাথে খেয়ে নিলাম। প্রেমা বারবার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। চুপচাপ খেয়ে নিলাম। প্রেমা আমার আগে খেয়ে রুমে চলে গেল। আমি কিছুক্ষণ পর রুমে গেলাম। দেখলাম সে আইমানের সামনে বসে সাজছে। বাহ, কাহিনী কি? এত রাতে সাজছে? আমার জন্য নাকি? ভাবতেই তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমি কি একটা কাশি দিলাম। সে আমার দিকে ফিরে তাকালো। কি ব্যাপার, হঠাৎ এত সাজুগুজু কার জন্য? আছে একজনের জন্যে। আমাকে বলা চায় না বুঝি? বলার কি দরকার, বুঝে নিলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি সাজেন, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় আবার? বাসায়, সানি আমানের কাছে। আজকে রাতটা থেকে গেলে হয় না? থেকে গেলে লাভ কি হবে শুনি? সকালে না পাওয়া জিনিসটা এখন দিব। তাই নাকি? বাট আমি তো নেব না। কেন? আমাদের বিয়েটা আবার হবে, বাসর হবে, তারপর না হয় চা দেওয়ার দেবেন। বুঝলাম না, বিয়ে আবার হবে মানে? বিয়ে তো হয়ে গেছে। সেটা সবাই জানে, বাট আমাদের দুজনের সম্পর্ক তো হাজব্যান্ড ওয়াইফের মতো ছিল না। আর বাসর ঘর নিয়ে সবার একটা ড্রিম থাকে, আমারও ছিল, একটাও পূরণ হয়নি। তার মানে আমরা আবার বিয়ে করব, বাসর হবে, এই তো? আর আব্বু আম্মু ছিল না, এবার আব্বু আম্মুও থাকবে। আচ্ছা, সেটা না হয় হবে। আচ্ছা, কালকে আমাকে নিয়ে যাবে? কোথায়? ফেনীতে। আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে। লাভ নেই, আমি নিয়ে যাব না। কেন কেন? আপনি বসে যে আব্বু আম্মুর সামনে যাবেন, এর আগে না। প্রেমা মন খারাপ করে রইল। আমি কি একটা কোলবালিশ নিয়ে সোফায় ঘুমোতে যাব। এমন সময় প্রেমা বলল, এই কি করো? ঘুমাবো। নিচে কেন? বাসরের পর না হয় একসাথে ঘুমাবো। এত ঢং করতে হবে না, উপরে ঘুমাও। প্রয়োজনে মাঝখানে একটা বালিশ দিও। কি আর করার, খাটে গিয়ে ঘুমালাম। একটু নার্ভাস ফিল হচ্ছে। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমার ইচ্ছে করছে প্রেমাকে জড়িয়ে দুটো ঘুমাতে, কিন্তু প্রথমে সে আমার সাথে যেগুলো করেছে সেগুলো শাস্তি দিচ্ছি। ভালোবাসার মানুষের জন্য এই ছোট্ট ছোট্ট শাস্তিগুলো যথেষ্ট।
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, বালিশটা নিচে পড়ে আছে। আমার গালটা কেমন যেন একটু আঠালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না কালকে রাত্রে প্রেমা আমাকে থাক বলবো না। প্রেমার ঘুমন্ত মুখটা দিয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম, ভালোই লাগছে। ফ্যানের বাতাসে চুলগুলো মুখের উপর চলে আসছে। আমি চুলগুলো সরিয়ে দিয়ে ছোটখাটো কয়েকটা আদর দিলাম, তারপর আমিও জড়িয়ে ধরে শুয়ে রইলাম। উঠতে মন চাইছে না। কিছুক্ষণ পর প্রেমা নিচে থেকে জেগে গেল, উঠে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিল। ও ভাবছে আমি হয়তো কিছু জানি না। একটু দূরে গিয়ে বালিশটা নিয়ে এসে খাটের মাঝখানে রেখে আমাকে ডাক দিল। আমিও কিছুক্ষণ চুপ থেকে তারপর উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে গেলাম রেডি হতে, কারণ এক্ষুনি ফিরে চলে যাব। প্রেমা এসে আমাকে শার্ট পরিয়ে দিল, চুল আঁচড়ে দিল। ভালোই লাগছে, নিজেকে আজ সত্যি একটা বর মনে হচ্ছে। রেডি হওয়া শেষ, এমন সময় প্রেমাকে বললাম, ওই দেখো তোমার পিছনে একটা বড় তেলে পোকা উড়ে আসছে। প্রেমা একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আমি বললাম, হয়েছে এবার ছাড়েন, কিছুই ছিল না। মানে কি? তাহলে আমার সাথে এমন করলে কেন? জানো না আমি তেলাপোকা অনেক ভয় পাই। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, যদি তোমাকে বলতাম তুমি লজ্জা পেতে, আর আমি তো আরো বেশি পেতাম, তাই একটু টেকনিক খাটিয়ে ইচ্ছেটা পূরণ করে নিলাম। তুমি খুব খারাপ। আমি আর কিছু না বলে ওর কপালে একটা আদর দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাবার আমাকে সালাম করে গাড়ি নিয়ে রওনা দিলাম ফেনীর দিকে। সময় কম থাকায় সানিয়ার আমাকে কল দিয়ে সবকিছু বললাম। ফেনীর দিকে যাচ্ছি। রাস্তায় পুরোটা পথ প্রেমা বারবার কল দিয়ে কথা বলছিল, কতদূর গিয়েছি, কি খেয়েছি, এগুলোই। দুপুরের আগে ফেনীতে চলে গেলাম। আব্বু আম্মু আমাকে দেখেই একটা টাস্কি খেলেন, কারণ কাউকে কিছু না চিনে চলে আসছি। ওনাদের ঢাকা যাওয়ার কথা বললাম, কিন্তু কিছুতে রাজি না। অনেক কষ্ট করে বুঝলাম, কিন্তু শুনতে রাজি না। পরে প্রেমাকে দিয়ে ওনাদের কল করে কান্নাকাটি করতে বললাম। যাক, কাজ হয়ে গেছে। আব্বু আম্মু রাজি হয়েছে। সেদিন আর ঢাকা ব্যাক করা হয়নি। রাতে বাড়িতে থেকে গেলাম। পরের দিন একটা ট্রাক ভাড়া করে প্রয়োজনীয় কিছু জিনিস ট্রাকে তুলে নিলাম। তারপর আব্বু আম্মুকে গাড়িতে বসিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা যেতে যেতে প্রায় দুপুরের পর হয়ে গেছে। আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সবগুলো মালামাল নিয়ে বাসার সামনে রাখলো। নতুন বাসা, তাই সবকিছু নতুন করে সাজাতে হবে। আমি আব্বু আম্মুকে নিয়ে প্রেমাদের পাশে চলে গেলাম। ওনাদের দেখে তো প্রেমার আব্বু আম্মু মহা খুশি। আমি ওনাদের নামিয়ে দিয়ে নতুন বাসায় আসলাম। তারপর আমি সানিয়া আইমান মিলে পুরো বাসাটা সাজালাম। প্রেমাকে কল করে বললাম আমাদের আবার বিয়ের কথা, ওর বাবাকে বলতে, আর ওনাদের দিয়ে আমার আব্বু আম্মুকে রাজি করাতে। সে প্রথমে রাজি ছিল না, পরে রাজি হলো। রাতের বেলা আমি প্রেমাদের বাসায় গেলাম। দেখলাম আব্বু আম্মু আর ওনারা সবাই বসে বসে গল্প করছে। আমি যাওয়ার কিছুক্ষণ পর প্রেমার বাবা আব্বুকে বলল, বিআই সাহেব, একটা কথা বলতাম। জি বিআই, বলেন। বলছিলাম কি, ওদের বিয়ের সময় তো আপনারা ছিলেন না, আর ওদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্টের মতো ছিল। সবাই তখন অনেক টেনশনে ছিল, বিয়েকে বিয়ের মতো মনে হয়নি। তাই বলছিলাম কি, যদি ওদের বিয়েটা আবার দেয়া হয় কেমন হয়? আবার বিয়ে? কালেমা তো পড়া আছে, শুধু অনুষ্ঠানটা আবার হবে আর কি। আমার মেয়ের অনেক ইচ্ছে, তাই বলছিলাম। তুই কি বলিস? আপনারা যেটা ভালো মনে করেন। এদিকে তো আমার ভিতরে লাড্ডু ফুটছে। যাই হোক, সবাই রাজি হয়ে গেল। আগামী শুক্রবারই অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করা হলো। আমিও অনেক এক্সাইটেড ছিলাম, সাথে প্রেমাও। আমি প্রেমাদের বাসা থেকে চলে আসলাম। এসে সানিয়া রহমানকে পুরো বিষয়টা বললাম। ওরা অনেক খুশি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সবাইকে শপিং করাতে যাব। অবশেষে ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। সকালে ঘুম ভাঙলো প্রেমার রাগী চেহারা থেকে। প্রেমার সালোয়ার কামিজের ওড়নাটা কোমরে পেঁচিয়ে আমার দিকে রাগে ভাবে তাকিয়ে আছে। সানিয়ার আইমানের আগেই গায়েব হয়ে গেছে। প্রেমা দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে আগাতে লাগলো। তারপর আমার সামনে এসে আমার কলারটা ধরে, ওই কুত্তা, গতকাল তুই আমাকে না বলে চলে আসলি কেন? জানিস আমি কতবার তোকে কল দিয়েছিলাম। সরি ম্যাম, আমার খেয়াল ছিল না। খেয়াল থাকবে কি করে? আমি তো এখন পুরনো হয়ে গেছি। সরি, আর হবে না, চলেন এখন। কোথায়?
কেন, আপনি জানেন না আজকে আমরা শপিং করতে যাব? কই, আব্বু আম্মু তো আমাকে কিছু বলেনি। বলবে কিভাবে? আপনি তো কাউকে না বলে এখানে চলে আসছেন। কখন যাব? এই তো এক্ষুনি। আপনি কি বাসায় যাবেন? আমি ঘুম থেকে উঠেই এখানে চলে আসছি, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হব, তারপর বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাসায় চলেন। ওকে চলো। তারপর বের হয়ে প্রেমাদের বাসায় গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বাবার সাথে কথা বললাম। তারপর প্রেমা রেডি হলো। তারপর বের হলাম। আসার সময় আমার আব্বু আম্মুকে বাসা থেকে নিয়ে এলাম। তারপর সবাই মিলে শপিং মলের দিকে রওনা দিলাম। সানিয়া রায়মানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আগে থেকে চলে আসছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম। আমি গাড়ি পার্কিং করে রেখে ওনাদের সাথে ভিতরে গেলাম। প্রথমেই প্রেমার জন্য কেনাকাটা শুরু। সে আগের মতো এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। অনেক কষ্টে কয়েকটা দোকান ঘোরার পর প্রেমার জন্য শাড়ি কেনা হলো। এরপর 2 বেয়াই আর 2 বেয়ানের জন্য জামা কাপড় কেনা হলো। সবার শেষে আমার জন্য প্রেমার শাড়ির সাথে ম্যাচিং করে শেরওয়ানি নিলাম। সানিয়া আইমানের জন্য আমার সাথে কালার ম্যাচ করা পাঞ্জাবি নিলাম। তারপর সবাই মিলে বাইরে চেয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা বের হয়ে কিছু কার্ড বানিয়ে নিলাম। ওগুলো সানিয়া আইমান মিলে সবাইকে দিয়ে আসলো। বিকেলবেলা থেকে ডেকোরেশনে মালামাল আসতে শুরু করলো। আব্বু অনেক এক্সাইটেড, নিজের ছেলের বিয়ে বলে কথা। সবকিছু তদারকি করছে। 2টো বাড়ি খুব সুন্দর করে সাজানো হলো। তবে একটা প্যাঁচ লেগে আছে, সেটা হচ্ছে বাবা মানে প্রেমার আব্বু চাইছে গায়ে হলুদের অনুষ্ঠানটা ওনাদের বাসাতেই হবে, মানে বর কনে একসাথে গায়ে হলুদ দেবে। আমার আব্বু আপত্তি জানালো, বর আর কনের তো একসাথে হলুদ হয় না। অবশেষে আব্বু রাজি হলো, প্রেমাদের বাসাতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। গায়ে হলুদের দিন সকাল থেকে মেহমান আসতে শুরু করলো। সবাইকে আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। সানিয়া আইমান অনেক ব্যস্ত, কারণ সবগুলো কাজ ওদের ঘাড়ের উপর দিয়ে দিয়েছি। গতবার যখন এখানে অনুষ্ঠান হয়েছিল সবকিছু আমার কাঁধে ছিল। এবারও নেই তা না, তবে আগের মতো না আর কি। আজকের এই দিনে দাদু থাকলে আর কোনো কথাই ছিল না। হয়তো দাদুর থেকে বেশি খুশি আর কেউ হতো না। সন্ধ্যা থেকে 2 বাড়ি আলোয় আলোকিত। আমি আব্বু আম্মু প্রেমাদের বাসায় চলে গেলাম, কারণ গায়ে হলুদ ওখানেই হবে। গিয়ে দেখলাম সানিয়া রায়মান প্রেমার বান্ধবীদের সাথে হাসাহাসি করছে। আমি ইশারায় ডাক দিলাম। কি রে, সবসময় ডাকাডাকি কেন? দেখছিস না একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি? দেখছি কেমন ইম্পর্টেন্ট, চল কাজ আছে। আবার কি কাজ? আইমানকে নিয়ে যা, আমি যেতে পারবো না। সেও যাবে, তুইও চল। সানির চেহারা পুরো কালো হয়ে গেছে। এই শালা মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। ওদের দুজনকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে যাব। এমন সময় প্রেমা কল দিয়েছে। এই কই তুমি? এই তো এক জায়গায় যাচ্ছি। আমাদের পার্লারে দিয়ে আসতে হবে তো, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। আজব, আমি কেন দিয়ে আসবো? বর কখনো দিয়ে আসে? আগে তো তুমিই দিয়ে আসছো। আগে তো ড্রাইভার ছিলাম, এখন তো বর। আমি এত কিছু বুঝি না, আমাদের দিয়ে আসো। কি আর করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদেরকে পার্লারে দিয়ে আসলাম। সানিয়া রায়মান যাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। গাড়িতে জায়গা না থাকা সত্ত্বেও ওদের যাওয়ার হলো না। ওদের দিয়ে এসে কিছু কাজ করলাম। কাজ বলতে আমি নিজে রেডি হয়ে নিলাম, সাথে কিছু বিরিয়ানি খেলাম। সে বিকাল থেকে কিছু খায়নি। খাওয়া দাওয়া শেষ করে অফিসের কলিগদের সাথে কথা বলছি। এমন সময় প্রেমা আবারও কল দিয়ে যেতে বলল। তারপর গিয়ে ওনাতে নিয়ে আসলাম। আমি মনে হয় একমাত্র বর যে কিনা নিজের বউকে পার্লার থেকে দিয়ে আসছে আবার নিয়ে আসছে, তাও হলুদের দিন। ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে সানি আইমারকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে গেলাম। যাওয়ার পর থেকেই একের পর এক কল আসছে। চেক করে দেখি আব্বু আম্মু সবাইকে কল দিচ্ছে। তাড়াতাড়ি করে জিয়ারত শেষ করে বাসায় গেলাম। সবাই বসে আছে হলুদের জন্য। প্রেমা আগে থেকে স্টেজে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওই কই ছিলি? জানিস আমি কত টেনশনে ছিলাম। কেন, টেনশনের কি আছে? আমি ভাবছি তুই কোথাও চলে গেছিস। কোথায় গিয়েছিলি? দাদুর সাথে একটু কথা বলে আসলাম, না হলে আবার রাগ করবে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। হয়তো এমনটা হবে ভাবেনি। তারপর আমাদের হলুদ দেওয়া শুরু হলো। আব্বু আম্মু আসলো, আমাকে হলুদ দিল, সাথে প্রেমাকেও। আবার প্রেমার আব্বু আম্মু আসলো,
আমাকে আর প্রেমাকে হলুদ দিল। এক ঢিলে দুই পাখি। এভাবে সবাই হলুদ দিতে আসলো। হলুদ দেওয়ার ছবি তুলল। বাকি রইলাম আমরা দুজন দুজনকে হলুদ দেওয়ার। প্রেমাকে ইশারা দিয়ে আম্মা আমাকে হলুদ দিতে বলল। প্রেমা কিছুক্ষণ অফ থেকে হালকা একটু হলুদ নিয়ে আমাকে মাখিয়ে দিল। আমি সানিয়া রায়মানের দিকে তাকালাম, দেখলাম ওরা ইশারা দিতে বলছে পুরো বাটি ওর গায়ের মধ্যে। তারপর আমি প্রথমে অল্প একটু দিয়ে ওর গায়ে মাখিয়ে দিলাম। সানি দৌড় দিয়ে এসে আমাকে পুরোটা মাখিয়ে দিল। আমার মুখ থেকে নিয়ে প্রেমাকে মাখিয়ে দিল। প্রেমার বান্ধবীরা এসে সানিয়া রায়মানকে লাগাতে শুরু করলো। বিআইবেনটাও আর বাকি রইল না। এইসব করতে করতে রাত 3টে বেজে গেল। যে যার যেমন গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন 11টার সময় ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে আমাদের বাসায় চলে গেলাম। ওখানে গিয়ে রেডি হতে লাগলাম। প্রেমা ওর বান্ধবীদের সাথে একাই পার্লারে গেল। দুপুরের আগে সানি আমাকে প্রেমাতে বাসায় পাঠালাম। সব মেহমানকে গাড়িতে উঠিয়ে সেন্টারে পাঠিয়ে দেওয়ার জন্য বলছি। ওরা ওখানে গিয়ে ওনাদের কমিউনিটি সেন্টারে পাঠালেন। সবাইকে পাঠানো শেষ। ওরা আমার কাছে আসলো। 3 জন একসাথে রেডি হলাম। সেম ড্রেস থাকার কারণে 3 জনকে সুন্দর দেখাচ্ছে। যাই হোক, রেডি হয়ে আমরা কমিউনিটি সেন্টারে গেলাম। আব্বু মুখে পাঠিয়ে দিলাম। আমার যেতে যেতে প্রায় 2টো বেজে গেল। গিয়ে দেখি সবাই বসে আছে। আমার যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম। আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাই একসাথে খেলাম। প্রেমা আমার পাশে বসে আছে। কোনো কিছু না ভেবে আমি ওকে খাইয়ে দিলাম, যদিও বিয়ে-বাড়িতে এটা কখনোই হয় না। তারপর আমি ওকে খাইয়ে দিলাম। প্রেম আমাকে খাইয়ে দিল। ও তো লজ্জায় শেষ। খাওয়া দাওয়া শেষে ছবি তোলার কাজ শেষ হলো। যেহেতু আগেই কালেমা পড়া আছে, সেহেতু নতুন করে পড়ার দরকার নেই। অনুষ্ঠান শেষে প্রেমাকে বরের মানে আমার গাড়িতে ওঠানোর জন্য বলা হচ্ছে। ওর আম্মুকে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। তারপর গাড়িতে গিয়ে বসলো। আমিও ওর পাশে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট দিল, চলতে শুরু করলো। কি ব্যাপার, কান্না করলে কেন? ওনাদের ছেড়ে চলে আসছি, কান্না করব না। কান্নার কি আছে? সেটা তুমি বুঝবা না। আচ্ছা, এখন আরেকটা বার কান্না করো তো। কেন? করো দেখি। কান্না করলে না তোমাকে অনেক কিউট দেখায়। তাই না? রাতের বেলা তোমার কিউটগিরি দেখাবো। কে কাকে দেখায় সেটা তখন দেখা যাবে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। তারপর প্রেমাকে বাসর ঘরের রুমটাতে নিয়ে বসানো হলো। এবারের বাসর ঘরটা সানি আর আইমান মিলে সাজিয়েছে। রাতের বেলা আমি সানি আর আইমান ছাদে বসে আছি। জুয়েল দোস্ত আমার, একটা উপকার কর না। কি হয়েছে তোর? তুই তো শুভ কাজ ছেড়ে ফেললি। তো ভাবির বান্ধবী তোমা আছে না? কি হয়েছে তোমার? আরে না, কি হবে, বলছিলাম কি তোমাকে আমার অনেক ভালো লাগে। ওর সাথে আমার সিস্টেম করে দে না। শালা, আমি আগেই বুঝতে পেরেছি তুই এমন কিছু একটা করবি। এই শোন না। তোর আবার কি হলো? ওই নাদিয়া মেয়েটা আছে না? আমি জানি। অবাক হয়ে ওর দিকে তাকালাম। নাদিয়ার কি হয়েছে? নাদিয়া মনে হয় আমাকে পছন্দ করে। তোকে করে নাকি তুই করিস? আরে একটা হলেই হবে। শালারা, বিয়ে আমার আর তোরা দুজনে প্রেম ঠিক করে ফেললি? দোস্ত, আমাদের দুজনকে সিস্টেম করে দে না ভাই। আমি কিভাবে করব? তুই ভাবির সাথে কথা বললেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এমন সময় আব্বু ছাদে আসলো। কিরে, তুই এখনো ছাদে? ওদের সাথে একটু কথা বলছিলাম। যা নিচে যা, প্রেমার বাবা কল দিয়েছিল। ও, আয় নিচে আয়। এরপর আব্বু চলে গেল। আচ্ছা থাক তোরা, আমি যাই। আজকে করবি? এটার জন্য এতকাল অপেক্ষা করে বসে আছি। দূর শালারা, কোথায় একটু ভালো করে কথা বলবি সেটা না বলে উল্টো পাল্টা কথা বলিস। আচ্ছা যা, আর বলবো না। লাস্ট একটা কথা শোন। কি? বিড়ালটা অনেকক্ষণ ধরে মারিস, সময় নিয়ে মারবি। আর কোনো কিছু দরকার হলে জাস্ট কল মি। যা হারামি। ওরা দুজনেই হাসতে লাগলো। আমি নিচে চলে আসলাম। এসে দরজার সামনে এসে দাঁড়ালাম। নিচে রুম, তারপরও একটু ভয় লাগছে। ভয়ে ভয়ে দরজাটা খুলে ভিতরে গেলাম। তারপর দরজাটা লাগিয়ে দিলাম। আমি যাওয়ার পর প্রেমা এসে সালাম করে আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। কি হয়েছে,
তুমি দূরে বসছো কেন? এমনি একটু সমস্যা। কি হয়েছে? আমি তোমার কাছে যেতে পারবো না, তোমাকে স্পর্শও করতে পারবো না। মানে কি এসবের? কি বলছো? কি হয়েছে তোমার? চুপ করে আছি। কথা বলো না কেন? পিরিয়ড শুরু হয়েছে। কি? আজকে দুপুরে তো ভালো ছিলে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে। ওকে, এটা কোনো ব্যাপার না। তাই বলে কি দূরে থাকবে নাকি? আমি এখন অপবিত্র। কে বলছে? এটাই সত্যি। আরে না, এটা একটা কমন বিষয়। অপবিত্রের কিছু নেই। শুধু নামাজ পড়তে পারবে না, আর সবকিছু পারবে। তোমাকে আবারও কষ্ট দিলাম। আরে না, এদিকে আসো। তারপর প্রেমা কিছুক্ষণ বসে থেকে আমার পাশে এসে বসলো। ছাদে যাবে? চাঁদ দেখবো। চলো, কি আর করার। আমি তো ভাবছি আজকে রাতে অনেক কিছু হবে, কিন্তু ভাগ্যটাই খারাপ। হয়েছে, এত ঢং করতে হবে না, মাত্র কয়েকটা দিন। চলো ছাদে যাই। তারপর আমরা ছাদে চলে গেলাম। পাশাপাশি বসে চাঁদ দেখছি। আজকে চাঁদের আলোটা একটু বেশি ভালো লাগছে। প্রেম আমার কাঁধে মাথা রাখলো, আর একটা হাত জড়িয়ে ধরে রইল। দুজনে বসে আমাদের ফিউচার নিয়ে কিছু কথা বললাম। মোটামুটি ভালোই লাগছে। তারপর নিচে চলে আসলাম। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কেন? তুমি শুয়ে থাকো, আমি কোরআন তিলাওয়াত করব। না, এটা হয় না। পিরিয়ড চলাকালীন সময়ে এটা করতে নেই। সমস্যা নেই, আমাদের নবীজি বলেছেন ফ্রি পিরিয়ডের সময় ওর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করতে। প্রেমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সাথে সূরা রহমান তিলাওয়াত করছি। অসাধারণ একটা মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রেমার মাথায় হাত বুলাতে বুলাতে ও ঘুমিয়ে গেল। আমি তাকিয়ে দেখিও ঘুমিয়ে আছে। ও নিষ্পাপ চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। তারপর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। 5 বছর পর আমি ঘুমিয়ে আছি। এমন সময় আমাদের আদরের তন্নি এসে বলল, বাবা, ও বাবা, আজকে তো শুক্রবার, আজকে ঘুরতে যাবে না? হ্যাঁ আম্মু, যাব। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, তোমাকে ফ্রেশ হতে বলেছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আপনাদের তো বলাই হয়নি, আমাদের একটা মেয়ে হয়েছে। এই একটু আগে যার সাথে কথা বললাম, ও আমাদের কলিজার টুকরো, নাম তন্নি। বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার আমি, আব্বু আম্মু, প্রেমার আব্বু আম্মু সবাই ঘুরতে যায়। আজকে আব্বু আম্মু নেই, ভিনিতে গেছে, তাই আমাদের একাই যেতে হবে। প্রতি শুক্রবার যেতে যেতে অভ্যাস হয়ে যায়। তন্নি এসে আমাকে ডেকে দিল। অন্যদিকে শানি তোমাকে বিয়ে করলো, আর আয়মা নাদিয়াকে। যদিও ওদের বিয়ের দিন অনেক কষ্ট হয়েছে, এখন সবকিছু ঠিকঠাক। শানিও আলাদা ভাষা নিয়েছে, আইমানও আলাদা ভাষা নিয়েছে। ওদের বাবা মাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, বাট ওনারা আসেনি। তবে মাঝে মধ্যে আসা যাওয়া করে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি প্রেমার তনি বেরিয়ে গেলাম ঘুরতে। প্রেমা ঘুরতে যাওয়ার সময় শাড়ি পরে বের হয়। আজকেও ব্যতিক্রম কিছু হলো না। আমরা প্রথমে দাদুর কবরের কাছে গেলাম, গিয়ে জিয়ারত করলাম। বাবা, এখানে কে আছে? এখানে তোমার একটা বন্ধু আছে, ওর সাথে দেখা করতে এখানে আসছি। বাবা, বন্ধুকে বলো না আমাদের সাথে ঘুরতে যেতে। যাবে মা, বন্ধু এখন ব্যস্ত আছে, পরের বার আমাদের সাথে যাবে। প্রেমার দিকে তাকিয়ে দেখি চোখে পানি এসে গেছে। আমি তন্নিকে কোলে নিয়ে গাড়িতে চলে গেলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম, চলতে শুরু করলাম অজানা গন্তব্যে, ভালোবাসার মানুষের সাথে, যার সাথে সারা জীবন পথ পাড়ি দিলেও একটু ক্লান্তি আসবে না। থাকবে ভালোবাসা চির অমর হয়ে। ভালোবাসি প্রিয়, অনেক বেশি।